বা ভোট তো দেবো তারা। ভোট কি বড় লোকেরা দেয় বা এলিট ক্লাসের কি ভোট দিতে যায়? আপনি দেখছেন কোনদিন? মানে যায় ঠিক আছে কিন্তু রাজনীতিতে কত কনসার্ন তারা যায়। কিন্তু অধিকাংশ লোক কিন্তু যায় না। ভোট দিতে তৃণমূল কর্মীরাই কিন্তু ভোট দিতে যায়। তৃণমূলে যারা আছে, যারা এই যারা এই রাজনীতির যে সিন্ডিকেটে যারা ভুক্তভোগী, তারাই কিন্তু ভোট দিতে যায়। এদিকে যদি জামাত ইসলামের দিকে তাকান, তাদের অনেক ফসল ঘরে তোলা দরকার ছিল। এবং এই যে জোটটা গঠন হয়েছিল, এই সমঝোতা ওয়ান বক্স পলিসিতে যে দলগুলো আসছিল, তাদের সবার মনে একটা ইচ্ছা ছিল যে আগামী সংসদটা হবে এই ১১ দলীয় মানে ১১ ইসলামের সংসদ বা এই যে ১১ দলীয় জোটের সংসদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চরমনাই পীর সাহেব ভণ্ড, ইসলামী আন্দোলন, ক্ষমতালোভী, চরমনাই পীর সাহেব ক্ষমতালোভী। তিনি জোট বা ১১ দলীয় জোট ভেঙে তিনি জাতির সাথে প্রতারণা করেছে। এরকম অনেক কথা আমি সোশ্যাল মিডিয়ায় দেখি। তো দেখি তাহলে ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের আমির তিনি কতটুকু ভালো। আসলে আপনি যদি একজন নিরপেক্ষ, একজন দেশপ্রেমিক বা রাজনীতি নিয়ে যারা টুকটাক চিন্তা করেন, তারা যদি এই ব্যাপারটাকে আপনি যদি একটু নিরপেক্ষভাবে যাচাই করেন, তাহলে কিন্তু আপনি বুদ্ধিমান, আপনি কিন্তু সঠিক অ্যান্সারটা পেয়ে যাবেন। তো আমি জাস্ট ২-৩ টা ব্যাপার নিয়ে আমি আলোচনা করব যে কেন জোটটা ভাঙলো, হুম? এবং কার এখানে রাজনীতিটা কি এবং কে কতটুকু উপকৃত হবে এবং কে কতটুকু ক্ষতিগ্রস্ত হবে। আমি সাধারণ একজন টুকটাক এই ব্যাপারগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করি বিধায় আরকি এগুলো মাথায় ঘুরে ভাবলাম এই ব্যাপারগুলো আপনাদেরকে একটু শেয়ার করি। তা মনটা একটু হালকা করি। দেখেন, এই যে জোটটা কেন ভাঙলো? ইসলামী আন্দোলন তারা যে কারণটা গতকালকে দেখিয়ে তারা এই জোট থেকে বের হয়ে আসলো বা তারা এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিল, সেখানে তারা ২-৩ টা ব্যাপার তারা এখানে পেশ করলো। ফার্স্ট অফ অল ওখানে ওনারা যারা পেশ করলো যে, ওনাদেরকে এখানে অবজ্ঞা করা হয়েছে, তাদেরকে ইনসাল্ট করা হয়েছে। তো ইনসাল্ট এর ব্যাপারে উনি বলতে গিয়ে তিনি একটা উদাহরণ দিয়েছিল বা তারা তাদের বিতর্কিত একটা কথা সে প্রকাশ করছে যে, জামাত ইসলামের আমির 'প্রথম আলোর' যে একটা কিছুদিনে আমরা সবাই দেখছি যে 'প্রথম আলো' একটা জরিপ তারা প্রকাশ করছিল যে বাংলাদেশে আ বিএনপিকে যায় কত পার্সেন্ট বা নিষিদ্ধ দল যে আওয়ামী লীগ তাদেরকে কত পার্সেন্ট মানুষ চায় এখনো যদি তারা আ বৈধতা পায়। এনসিপিকে কত পার্সেন্ট চায়, তারপর হচ্ছে আপনার জামায়াতে ইসলামীকে কত পার্সেন্ট চায় এবং ইসলামী আন্দোলনের সেখানে একটা সংখ্যা দেখানো হয়েছিল যে তাদেরকে এত পার্সেন্ট লোক সেখানে চায়। তো সবচেয়ে ন্যূনতম যে পার্সেন্টেজ সেটা ছিল ইসলামী আন্দোলনের। কারণ ১ ভাগেরও ১০০ ভাগের ১ ভাগ। মানে 0.0% 0.01 মানে ১০০ মানে আপনার ১% এর ১০০ ভাগের ১ ভাগ লোক ইসলামী আন্দোলনকে চায়। আচ্ছা এখানে তাহলে এই যে প্রকাশটা, এই ১১ দলের যারা এখানে জোট গঠন করছে বা সমঝোতায় যারা আসছিল, এই ১১ দলের মধ্যে কেউ কিন্তু ১ম আলোকে ওইভাবে কিন্তু প্রমোট করে না বা তাদেরকে কিন্তু ওইভাবে কারা যে কেউ গ্রহণ করে না সোজা কথা। তারা সবাই মোটামুটি সবাই বিরোধী। শিবির বা ইস ইস আ জামাত ইসলাম বা ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, তারপর এই যে বাকি যে আরো যারা দল আছে এনসিপি সবাই কিন্তু মোটামুটি এই যে ১ম আলোর বিরুদ্ধে। হোক সেটা প্রকাশ্যে বা বিতর্কিতভাবে তারা কিন্তু ১ম আলোকে কেউই পছন্দ করে না। তো সেইখানে যদি যারা সবচেয়ে ১ম আলোর বিরোধী জামাত ইসলাম বা ছাত্র শিবির, তাদের প্রধান যদি ইসলামী আন্দোলনের আমিরকে দেখিয়ে বলে যে, "দেখেন এই একটা জরিপ আসছে ১ম আলোর, আপনাদের পার্সেন্টেজ কোথায়?" তাহলে এটা আপনার কি দাঁড়ায়? মানে কি দাঁড়ায়? আপনি একজন দলের প্রধান আরেকজন প্রধানকে আপনার এইটা দেখাইতেছেন। বাস ওইটা ওই পর্যন্ত গেল। তো পরে আবার কি করল? কিছুদিন আগে যে আমরা দেখছি যে জামাত ইসলামের মাধ্যমে একটা জরিপ করা হয়েছিল সেখানে ইসলামী আন্দোলনকে যায় আ 3.1% মানে ভোটার তাদেরকে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। আর বাকি ওনাদের 34% বিএনপি 36%, এনসিপি 7% অন্যান্য এবং যারা কোনো মতামত দেয় না এত পার্সেন্ট একটা জরিপ প্রকাশ করছে। তো সেইখানে তো তাহের সাহেব যিনি লিয়াজু কমিটিতে ছিল বা ওই যে নির্বাচন কমিশন মানে নিজেদের ভিতরে যারা আরকি এই জোট ভাগাভাগি, আসন ভাগাভাগিতে যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন আবু তাহের সাহেব, জামাত ইসলামের নায়েবে আমির। তো তিনি ইসলামী আন্দোলনের যে যুগ্ম মহাসচিব জনাব গাজী আতাউর রহমান তাকে দেখিয়ে বলতেছেন যে, "এইখানে আ আপনাদের কি আসন আরো লাগবে? আপনাদের তো আসন পার্সেন্টেজ অনুযায়ী বেশি দেওয়া হয়ে গেছে।" আ আমরা কিন্তু এ কথাটা এক পক্ষের।
একটা দলের যুগ্ম মহাসচিব, মুখপাত্র তিনি কিন্তু এই কথাটা বলেছেন। এখন পর্যন্ত ওইখান থেকে কাউন্টার পাইনি। এই কথাটা বলছে কি বলছে না। তার মানে মৌনতা সম্মতির লক্ষণ। এখন পর্যন্ত আমরা সেটা জানি যে এই কথাটাই তাহলে সঠিক। হ্যাঁ? তো এই কথার মানে কি দাঁড়ায়? আচ্ছা সব বাদ। ৪০ আসন নাকি তারা দিয়েছে। ইসলামী আন্দোলন বলছে যে চাওয়া পাওয়া এটা বড় কথা না। ৪০-৫০ আসনের কোনো ব্যাপার না। বিতর্কতভাবে শুনছি ৩০ আসনেও তারা রাজি হয়ে যেত। আরো কিছু ব্যাপার-স্যাপার আসে মানে আদর্শিক কিছু ব্যাপার-স্যাপার আছে, ইন্টারনাল কিছু ব্যাপার-স্যাপার আছে। এগুলো যদি তাদের সাথে বনিবনায় থাকতো, সে ব্যাপারগুলো আসবো। সেগুলো যদি মিল থাকতো তাহলে ৩০-৫০ আসন ব্যাপার ছিল না তাদের সাথে নেগোসিয়েশন এ যাওয়ার। তো তারা বলছে যে, আসলে কি আপনি একটা দল, আমি একটা দল, আরো ৫ টা দল যদি একত্র হইছি, আমাদের সবারই কিছু না কিছু হেভিওয়েট প্রার্থী আছে। কেউ মানি অনেক নেতারা আছে যারা ১২ মাস সাংগঠনিক কাজ-কাম করে, এলাকা ভিত্তিক তারা সার্বক্ষণিক তারা তদারকি করে, এলাকার জন মানে সেবামূলক কাজগুলো তারা করে যায়। এটা কারোর চরিত্র থাকে যে আমি জনসেবা করব, কারো হচ্ছে সাংগঠনিক দায়বদ্ধতা থাকে, কেউ অনেক কাজগুলো করে। কাজেই প্রত্যেকটা দলেই কিছু না কিছু হেভিওয়েট প্রার্থী থাকে। হ্যাঁ, মনে করেন আ সেইরকম প্রার্থী ইসলামী আন্দোলনে হয়তোবা ১৫-২০ জন ছিল। যারা এটা ওনারা ভাবছিল যে এই আসনগুলো যদি আমাদেরকে এই জোটের পক্ষ থেকে আমরা যদি পাই বা সমঝোতার মাধ্যমে আমরা পাই, সেখানে আমাদের যে জনসমর্থন আছে এবং এই জোটের পক্ষ থেকে যে মানে যে সম আ ইটা জনসমর্থনটা যদি আমরা পাই সেখান থেকে আমরা উঠে আসতে পারবো। এরকম যে আ আসনগুলো আছে, তো তারা সেই আসনগুলো চেয়েছিল যে অমুক আসনগুলো আমাদেরকে দেন। হুম? তো বা এটা আমি যতটুকু দেখছি তাদের লেখালেখিতে ওনাদের যারা ইসলামী আন্দোলনের যারা অ্যাক্টিভিস্ট বা যারা কেন্দ্রীয় দায়িত্বশীল তাদের লেখালেখির মাধ্যমে যেটা জানতে পারলাম। তো এই যে জামাত ইসলাম তাদেরকে লাস্ট যেদিন তারা এই ১১ দলীয় যে জোটের যে তালিকা প্রকাশ করলো, সেখানে আমরা দেখলাম যে ৪৭ টা বা আসন তারা ফাঁকা রাখছে ইসলামী আন্দোলনের জন্য। তো সেই আসনগুলোতে কিন্তু যে ৪৭ টা আসন যে তারা দিছে সেটা কিন্তু ইসলামী আন্দোলনের সাথে যোগাযোগ করে দেয়নি যে আপনাদেরকে এই আসনগুলো দিলাম। আমি একটা জায়গায় যাচ্ছি বা একটা গন্তব্যে পৌঁছাইতেছি, আমার ভাগ্য কি আমার পাতে বা আমার কাছে যে আমার কাঁধের উপরে কোন দায়িত্বটা অর্পণ করলেন, সেটা আমি জানলামই না। আমি পারবো কি পারবো না, সেটা আমাকে জিজ্ঞাসাই করলেন না। তাহলে আমাকে এই দেওয়ার মানেটা কি? হ্যাঁ? আপনি ধরুন গোপালগঞ্জ যে আসন, সেখানে জামাত ইসলাম সে জিতে আসতে পারবে। আমি যে আসনে থাকি, এই আসনে আপনার বিএনপির যে আপনার আমিনুল হক, তিনি হেভিওয়েট প্রার্থী। এখানে জামাত ইসলামের ৫ জন দাঁড়াইলেও সে জিততে পারবে না। ইসলামী আন্দোলনের ১০ জন দাঁড়াইলেও এখানে তার সামনে সে জিততে পারবে না। আপনার হচ্ছে যদি আ কথার কথা বিএনপির তারেক রহমানের আসনে যদি আপনি জামাত ইসলামের আমিরকেও দেন, সেখানে সে জিততে পারবে? এটা কোনদিন সম্ভব? এরপরে দেখেন এই যে জিনিসগুলো, ঠিক আছে? এখন মনে করেন আমাদের এই ইসলামী আন্দোলনকে এমন আসনগুলো দেওয়া হইছে, এই যে ৪০ টা ৪৭ টা আসনের নামে যে আসনগুলো দেওয়া হইছে, একটাতেও তাদের হেভিওয়েট প্রার্থী নাই। ২-৩ টা আসন যেখানে ছিল হেভিওয়েট প্রার্থী, সেখানেও কি করছে? সেই আসনগুলো তারা ওপেন রাখছে। হ্যাঁ, ঢাকা ৫ আসন ভাই হাজী ইব্রাহিম তিনি ওইখানের ২ বার রানিং কমিশনার। ওইখানে তিনি জনগণের সুখ-দুঃখের সাথী বলা যায়। সেই আসনটাতেও জামায়াতে ইসলামী সেখানে তাদের রাখছে। সেখানে তাদের আ ওপেন রাখছে। সেখানে তারাও নির্বাচন করবেন। এরপরে দেখেন ভাই আপনি সব বাদ দেন। আসন সমঝোতা সবকিছু বাদ দেন। টোটাল বাদ। যেই আসনটাতে মুফতি ফয়জুল করিম সিটি কর্পোরেশন নির্বাচনে যার রক্ত ঝরালো, সেই আসনটাতেও জামাত ইসলাম প্রার্থী দিয়েছে। এর চেয়ে কি বলবেন? অথচ মাওলানা মামুনুল হক ঢাকা ১৩ আসনে তার আসনে কিন্তু প্রার্থী দেয় নাই। সার্জিস সরি আ এনসিপির আখতার, ঠিক আছে? রংপুর ৪ আসনে সেখানে জামাত ইসলামের রংপুর জেলার আমির তার প্রার্থিতা বাতিল করে সেখানে তার জন্য আসন ছেড়ে দিয়েছে। এরপরে যদি আপনি দেখেন আ হাসনাত, হাসনাতের আসনে সেখানের যে ওইখানের তিনি হলো সেখানে যে জামাতে ইসলামের যে প্রার্থীকে যে বসাইছে, সেখানে ছিল জামাতে ইসলামের শুরা কমিটির সদস্য। তাকে বসাই দিছে। ঠিক আছে? তো সেখানে হাসনাতের জন্য খালি রাখতে পারছে। অথচ মুফতি ফয়জুল করিম যেখানে বরিশাল ৫ আসনে যেখানে তিনি রক্ত ঝরালেন, সেই আসনটিকে তারা জামাত ইসলাম ছাড়ে নাই। তাইলে আমিরের আসন যদি না ছাড়ে সেখানে আপনি কি নেগোসিয়েশন করবেন? তাদের সাথে কতটুকু আগাবেন? হ্যাঁ? এরপরে আরো অনেকগুলো আসন আছে ইসলামী আন্দোলন চট্টগ্রামে, রংপুরের অনেকগুলো আসন আছে। যেই আসনগুলোতে
ইসলামী আন্দোলন নিজেদের যে মানে জনসমর্থন আছে সেখান থেকে ভোটের কিছু ধাক্কাতে তারা জিতে আসতে পারত। এরকম সম্ভাব্য কিছু আসন তারা এরকম আ বাজিয়ে রাখছে। তো এরপরে দেখেন, ঠিক আছে, এই ব্যাপারগুলো যে হ্যাঁ, এই যে ভুল বোঝাবুঝি বা এই যে জিনিসগুলা নেগোসিয়েশন এর জন্য যে একটা লিয়াজু কমিটি গঠন করা হইছে, সেখানে তারা বৈঠকের ডেট দিয়েছে যে অমুক দিন বৈঠক। তো সেই বৈঠকের দিন বাকি তখন ৭ দল ছিল। ৭ দলের লোক সেখানে গেল। তার বাসার নিচে সে ফোন দিয়ে বলে তার মনে নাই। এত বড় একটা গুরুত্বপূর্ণ মিটিং সেটা তার মনে নাই এবং বৈঠকের নামে অনেক টাইম ক্ষেপণ করছে। আজকে না কালকে, কালকে না পরশু। এরকম করে অনেক টাইম ক্ষেপণ করার পরে আবার সেই টাইমে যদি বাসার নিচে গিয়ে দাঁড়ানোর পর সারা বৈঠকের কথা মনে নাই। আবার পরের দিন শুনতে পাই কি এনসিপির সাথে তার সেদিন বৈঠকে ছিল। কেমন দ্বিচারিতা? এরপর ঠিক আছে, একবার একটা মিটিং হইছিল। সেই মিটিংয়ে প্রায় ৮০-৯০ টা আসন সমঝোতায় আসছিল বাকি ৭ দলের বা ৮ দলের। হুম? তো ঐদিন যে আসনগুলো বন্টন হইছে সেই বন্টন করা আসনগুলোকে এনসিপিকে কোন এই ৭ দলের কারোর সাথে না জিজ্ঞেস করে সেই আসনগুলো থেকে তারা এনসিপিকে দিয়ে দিল। এটা কি ভাই? এটা কি এটা জোটে থাকলে এগুলো কি সম্ভব? এটা কি আপনি যদি সমঝোতা এখানে ছিল। যদি সমঝোতা বাদ দেন, যদি জোটও হইতো, সেই জোটেও কি এটা সম্ভব ছিল? আপনি জোটের একজন প্রার্থীকে আমি ওই আসনটাকে ছেড়ে দিলাম। সেইখানে আরেকজনকে আমি তাকে না জানাইয়া তাকে দিয়ে দিলাম। পরের দিন আইসা বললাম যে সব বন্টন বাদ, নতুন করে আবার শুরু করেন। এটা কি হয়? এটা হওয়া সম্ভব? এটা কি হওয়া উচিত? আমি একটু আমির সাহেবের নায়েবে আমিরের মুখের কথা তালের সাথে তাল মিলেই বললাম কথাটা। তো এই গেল এক। জোট নিয়ে বা আসন সমঝোতা নিয়ে এরকম বহুত আরো মানে পেঁচাল ভিতরে আছে, অতদূর না যাই। এবার আসেন, কার বেনিফিট হইতো, কার হইতো না এবং কে এখন ক্ষতিগ্রস্ত হবে। দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বেশি কিছু হারায় নাই বাংলাদেশের রাজনীতিতে। তাদের মানে তারা যে যত বছর রাজনীতি করতেছে তাদের এমন কোনো ক্ষতি হয় নাই যে ক্ষতিপূরণ তারা এবার তুলবে। এদিকে যদি জামাত ইসলামের দিকে তাকান, তাদের অনেক ফসল ঘরে তোলা দরকার ছিল এবং এই যে জোটটা গঠন হয়েছিল, এই সমঝোতা ওয়ান বক্স পলিসিতে যে দলগুলো আসছিল তাদের সবার মনে একটা ইচ্ছা ছিল যে আগামী সংসদটা হবে এই ১১ দলীয় মানে ১১ ইসলামের সংসদ বা এই যে ১১ দলীয় জোটের সংসদ। তারা বিপুল ভোটে কিন্তু তারা সংসদ গঠন করতে পারত। বিপুল আসন, যে সংখ্যাগরিষ্ঠ আসন ২০০ আসনের উপরে তারা। আমি আমার এলাকাতে যখন কাজ করছি বরিশাল ২ এ, তখন অনেক জামায়াতের অ্যা এলাকার যারা নেতৃবৃন্দ ছিল তাদের সাথে পরামর্শ হইছি যে, "ভাই ১৮০ টা কি পাবো? ১৬০ টা কি পাবো?" তিনি বলছে কি, "তুমি ১৮০ টা পাইলে খুশি হও? ২০০ র উপরে পাবা।" তারা এরকম আশ্বাস দিছে। আমরা নিজেরা তো ভাই জাস্টিফাই করার জন্য জিজ্ঞেস করছি। আমরাও তো ক্যালকুলেশন করছি। এবার আমরাই সরকার গঠন করব বা ইসলামী দলগুলোই সরকার গঠন করবে। কিন্তু এখন দেখেন, কে কত আসনে জিতে আসবে সেইটা নিয়ে এখন পেরেশানিতে আছে। আসলে এখন আমি বলি, এই যে আসন ছাড়ের যে একটা ব্যাপার, জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন এই ২ টা দলকে বাদ রেখে বাকি ৯ টা দলকে আপনি মাপেন। এই ৯ টা দলের টোটাল ভোট ইসলামী আন্দোলনের ভোটের অর্ধেকও হবে না। এটা আপনি মানেন বা না মানেন, এটা বাস্তব। বাকি ৯ দলের প্রার্থীর যে বাকি ৯ দলের যে প্রতীক, এটাও মানুষজন কেউ চিনে না। শাপলা কলিকে কেউ চিনে না ভাই এখনো। রিক্সা মার্কা কেউ চিনে না। দেওয়াল ঘড়ি কেউ চিনে না। ফুলকপি চশমা কেউ চিনে না। চিনে ভাই দোনৌকা, ধানের শীষ, হাত পাখা, দাড়িপাল্লা। দাড়িপাল্লাও কিন্তু কেউ চিনতো না। ১৯৯৬ পর থেকে দাড়িপাল্লা নির্বাচনই করে নাই ভাই নিজেদের মার্কায়। অথচ ইসলামী আন্দোলনের প্রত্যেকটা যদি ওয়ার্ডে নির্বাচন করে সেখানেও কিন্তু তারা মেম্বার ইলেকশন নির্বাচন করলে হাত পাখা নিয়ে নির্বাচন করছে। প্রত্যেকটা সভা সমাবেশে হাত পাখার যেই রকম প্রচার প্রচারণা হইছে, মানুষকে জিজ্ঞেস করেন ভাই জামাত ইসলাম মার্কা কে, বলবে হাত পাখা। এরকম হয় ভাই, এটাকে পাবলিকলি ওপেনলি আপনি আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন নাই। আমার কথা বিশ্বাসের প্রয়োজন নাই। আপনি এলাকায় খোঁজ নিয়ে দেখেন না। বিভিন্ন ভিডিও আছে, বিভিন্ন ভিডিও তো পেইড থাকে ভাই, এটা সাধারণ আপনি আপনি জানি। আপনি নিজে খোঁজ নিয়ে দেখেন। বহু লোক আছে, বহু। ঢাকা গুলিস্তান যান, সদরঘাট যান, এরকম যারা একটু লোকাল ভাই, ভোট তো দেব তারা। ভোট কি বড় লোকরা দেয় বা এলিট ক্লাস শ্রেণী কি ভোট দিতে যায়? আপনি দেখছেন কোনদিন? মানে যায় ঠিক আছে, কিন্তু রাজনীতিতে অত কনসার্ন তারা যায়। কিন্তু অধিকাংশ লোক কিন্তু যায় না। ভোট দিতে তৃণমূল কর্মীরাই কিন্তু ভোট দিতে যায়। তৃণমূলে যারা আছে, যারা এই যারা এই রাজনীতির যে সিন্ডিকেটে যারা ভুক্তভোগী, তারাই কিন্তু ভোট দিতে যায়। ঠিক আছে? যারা পথে ঘাটে, মাঠে ঘাটে এইসব রাজনৈতিক নেতাদের শরণাপন্ন হইতে হয়, তারাই ভোট দিতে যায়। ভোট দিতে এলিট ক্লাস শ্রেণীর লোক যায় না। তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন ভাই, তারা কি চায়? তারা কি চেনে? তো এই গেল এক ব্যাপার। ঠিক আছে? তো এই যে এতগুলো ভোট বা এতগুলা ভোট ব্যাংক যাদের কাছে আছে,
জামাত ইসলাম মানলাম তারা বড় দল। তাদের উচিত ছিল সবকিছু সিদ্ধান্ত নেওয়ার আগে ইসলামী আন্দোলনের কাছে পারমিশন নেওয়া। তাদের সাথে আলোচনা করা। তারপরে তারা একটা সিদ্ধান্ত নিতে পারত। এনসিপি কে নেন, এনসিপি কে আমরাও চাই, এলডিপি কে তারপরে বিডিপি কে আমরা সবাই চাই। আমরা সবাই যে এখানে আরো ৫০ টা বাংলাদেশের সব দল আসুক না। হ্যাঁ? ডেমোক্রেসি বা আপনার গণতন্ত্র এটাকে মানে বিরোধী দল থাকতে হয় ঠিক আছে। সবাই তো একাদর্শে হবে না। কিন্তু এখানে আরো ৫ টা দল আসুক। কেউ তো কোনো সমস্যা নাই। কিন্তু এই যে আপনার সমঝোতাটা হইছিল ৩ টা স্লোগানকে সামনে রেখে ইসলাম দেশ ও মানবতার পক্ষে যারা থাকবে, হুম? তাদেরকে নিয়েই এই আগামী সংসদ গঠন করব। সেখানে যদি বাম দলও আসে, রামও আসে সমস্যা নাই। কিন্তু এই স্লোগানকে মেনেই আসতে হবে। তো দেখেন পরবর্তীতে হইছে কি এই স্লোগানকে কেউ মানছে? এই স্লোগানকে মানে না এমন দলও আইসা যোগ হইছে। আইসা তারা যোগ হইছে কার মাধ্যমে? কারো সাথে পরামর্শ না। একমাত্র জামাত ইসলামের সাথে পরামর্শ করে তারা যোগ দিছে। ঠিক আছে? এইবার দেখেন ফ্যাক্টর হবে জামাত ইসলামী আ যদি আগামী সরকার গঠন করতে না পারে বা তারা বিপুল আসনে যদি তারা হেরে যায়, এর ফ্যাক্ট হবে ইসলামী আন্দোলন। এই কথাটা কেন বলছি? মনে করেন আ একটা আসনে যদি আপনার জেতার জন্য লাগে ২ লাখ ভোট। আপনি যদি পান ১,৮০,০০০ ওই ২০,০০০ ভোট কিন্তু ইসলামী আন্দোলনের বাক্সে আছে। সেই ২০,০০০ ভোট যদি আপনার বাক্সে আসতো, আপনি তাহলে এই আসনে জিতে আসতে পারতেন। আপনার ১,৮০,০০০ ভোটের কোনো মূল্যায়ন রইল না মাত্র ২০,০০০ ভোটের জন্য। ইসলামী আন্দোলনের প্রত্যেকটা থানা, ওয়ার্ডে, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ঘরে, ঘরে ইসলামী আন্দোলনের কর্মী আছে। আপনার কাছে ঘরে, ঘরে না থাকুক, একটা যদি বাড়ি থাকে ১০ টা ফ্যামিলি মিলায় একটা বাড়ি, সেই বাড়ির মধ্যে একজন হলো হাত পাখার কর্মী আছে। কিন্তু একটা ঘরে আপনি এনসিপি পাবেন না। একটা ঘরে আপনি এলডিপি পাবেন না। একটা ঘরে আপনি জাগপা পাবেন না। একজন চরমোনাইকে পাবেন। একজন ইসলামী আন্দোলন কর্মীকে পাবেন। কাজেই এই জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত। সেখানে বিপুল ক্ষতিগ্রস্ত হবে জামায়াতে ইসলামী। কারণ তাদের অনেক ফসল ঘরে তোলার বাকি ছিল। এখনো সময় আছে আশা করি হয়তোবা ইসলামী আন্দোলন ফিরবে না। কিন্তু এখন সবাই সবার লক্ষ্যে কাজ করা উচিত। কিছু, কিছু আসন যেগুলো তার ২ দলকে ছেড়ে দেওয়া হইছে। এক পথেই মানে আলাদা যেহেতু হইছে আলাদা পথেই চলতে থাকুক। গুরুত্বপূর্ণ আসনগুলো সমঝোতা করেই চলা উচিত। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।